জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ক্ষমতার পালাবদল হয়েছে, তারপর 7.5 মাসের বেশি সময় চলে গেল। আমাদের বিশ্লেষণ হলো, এই 7.5 মাসে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সাথে আমরা মিশরের পরিস্থিতির বড্ড মিল খুঁজে পাচ্ছি। গণ আন্দোলনের মুখে মিশরে যে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি পাল্টে গিয়েছিল মাত্র 1 বছরের মধ্যে। নায়ক থেকে রাতারাতি ভিলেন বলে গিয়েছিলেন মোহাম্মদ মুরসি। বিশ্লেষকরা বলছেন, আরব বসন্তের ট্রাজিক হিরো মুরসি শুধু নিজে ডুবেননি, মিশরকেও ডুবিয়েছিলেন, যার পেছনে ছিল 7টি কারণ। এসব কারণের প্রত্যেকটির সাথে আমরা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের শাসনামলের হুবহু মিল খুঁজে পাই। ফলে প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশের পরিণতি কি ডক্টর ইউনূস মিশরের দিকে নিয়ে যাচ্ছেন? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এক যুগ আগে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্বৈরতন্ত্র বিরোধী যে গণবিক্ষোভ শুরু হয়েছিল, সেটির ধাক্কায় পতন ঘটে মিশরের 3 দশকের শাসক হোসনি মোবারকের। দুর্নীতি, অপশাসন, মানবাধিকার লঙ্ঘন ও বেকারত্বের প্রতিবাদে শুরু হওয়া গণবিক্ষোভের এসব ঘটনা বিশ্বব্যাপী পরিচিত পায় আরব বসন্ত নামে। আরব দেশগুলোর মধ্যে প্রথম বিক্ষোভ শুরু হয় মিশরে। কায়রোর তাহরির স্কয়ারে হাজার হাজার বিক্ষোভকারী একত্রিত হন এবং তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগ দাবি করেন। টানা 18 দিন বিক্ষোভ চলার পর মিস্টার মোবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এর 1.5 বছরের মাথায় গণতান্ত্রিক পদ্ধতিতে মিশরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দেশটির 5000 বছরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের ক্ষমতায় আসে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড। 2012 সালে সেই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট হন ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। তবে সামরিক বাহিনী তাকে উৎখাতের আগে মাত্র 1 বছর ক্ষমতায় থাকতে পেরেছিলেন তিনি। 2013 সালে মুরসির সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সামরিক বাহিনী মুরসিকে সংকট সমাধানে আলটিমেটাম দিলে মুরসি তা মানতে অস্বীকার করেন, যার ফলশ্রুতিতে সামরিক বাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে 3 জুলাই তাকে উৎখাত করে। ক্ষমতা দখল করেন বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, যিনি সেই সময়ে দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ক্ষমতাচ্যুত করার পর একাধিক অভিযোগ তুলে মিস্টার মুরসিকে গ্রেফতার করা হয় এবং তিনি কারাবন্দী অবস্থাতেই 2019 সালের 17 জুন মারা যান। মিস্টার মুরসির মৃত্যুর 5 বছর পর অনেকেই তাকে স্মরণ করেছেন আরব বসন্ত খ্যাত স্বৈরতন্ত্র বিরোধী সেই গণবিক্ষোভের ট্রাজিক হিরো বা দুর্ভাগা নায়ক হিসেবে। প্রশ্ন হলো, একটি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এলেও মাত্র 1 বছরের ব্যবধানে কেন নিজের নিয়োগকৃত সেনাপ্রধানের হাতে ক্ষমতাচ্যুত হতে হয় মোহাম্মদ মুরসিকে? দর্শক, আমাদের চিন্তা মুরসির ট্রাজিক হিরো হওয়া নিয়ে নয়, বরং মিশরের পরিণতি আর মুরসি সরকার 1 বছরের কর্মকাণ্ডের সাথে আমরা বর্তমান বাংলাদেশের আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অদ্ভুত কিছু মিল খুঁজে পাই। এই মিলগুলো এতটাই প্রাসঙ্গিক যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝতে আমাদেরকে সাহায্য করবে, যোগাবে ভবিষ্যতের ভাবনার খোরাক। মিশরের বিপ্লব বা অভ্যুত্থান ব্যর্থ হওয়া নিয়ে বহু গবেষণা হয়েছে, অনেকে দাঁড় করিয়েছেন বিশ্লেষণ। এমন 15টি গবেষণাধর্মী বিশ্লেষণ পর্যালোচনা করে আমরা খুঁজে পেয়েছি প্রধান 7টি কারণ, যেগুলোর কারণে আরব বসন্তের পর রাষ্ট্রনায়ক হয়েও 1 বছরের মধ্যে সরে যেতে বাধ্য হয়েছিলেন মুরসি। প্রথম কারণ, পক্ষপাতমূলক আচরণ। মিশরে আরব বসন্তে বাম, ডান, মধ্যপন্থী, মুসলিম, খ্রিস্টান ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থান ঘটায়। এমনকি সঙ্গে ছিল হোসনি মোবারকের অনুগত সেনাবাহিনীও, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম বাংলাদেশের জুলাই আন্দোলনে। কিন্তু ক্ষমতা পেয়ে মিশরের মুরসি হয়ে যান একচোখা ব্রাদারহুড আর উগ্র ইসলামপন্থী ছাড়া বাকিদের সাথে তার তৈরি হয়েছিল বিরাট দূরত্ব, ঠিক যেমনটা আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূস তার নিয়োগকর্তা বলে পরিচিত ছাত্র এবং তাদের দল জাতীয় নাগরিক পার্টিকে সব ধরনের সুবিধা দিয়ে যাচ্ছেন। যেখানে নিবন্ধিত দলগুলো সরকার আমন্ত্রণই পায় না, সেখানে অনিবন্ধিত জাতীয় নাগরিক পার্টির নেতারা ডক্টর ইউনূসের সাথে হামেশাই বৈঠক করেন, ব্যবহার করছে সরকারি ও রাষ্ট্রীয় সুবিধাগুলো। দ্বিতীয় কারণ, উগ্রপন্থীদের বারবারান্ত। নির্বাচনে সব মিশরীয় রাষ্ট্রপ্রধান হবার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল মুরসি, কিন্তু সমালোচকদের অভিযোগ পরবর্তীতে তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি।
অভ্যুত্থানে বাম ডান মুসলিম খ্রিস্টান সবাই একসাথে লড়াই করলেও অভিযোগ রয়েছে দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে উগ্রপন্থীদের একচ্ছত্র আধিপত্যের পথ তৈরি করে দিয়েছিলেন মোহাম্মদ মুরসি। দর্শক, 8ই আগস্ট ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বাংলাদেশেও একই ধরনের চিত্র দেখতে কি পাচ্ছি না? দেশব্যাপী মব সন্ত্রাসের নামে তৌহিদি জনতা যে নৈরাজ্য চালিয়েছে তার প্রতি ডক্টর ইউনূস সরকারের নীতি ছিল নীরব দর্শকের। মাজার, মন্দির, বাড়িঘরে যারা হামলা চালিয়েছে তারা সরকার সমর্থক বলেই পরিচিত। তৃতীয় কারণ, সংস্কার চাপিয়ে দেয়া। মুরসি মিশরের জনগণের উপর নিজের ইচ্ছানুযায়ী প্রণীত সংবিধান চাপিয়ে দিতে চেয়েছিলেন। অনেক গবেষক বলছেন ব্রাদারহুডের পছন্দসই নানা ধরনের সংস্কার মুরসি জোর করে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। ঠিক একইভাবে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নামে সরকার ও সরকার সমর্থকদের ইচ্ছের প্রতিফলন ঘটানোর নানা চেষ্টা। প্রথম দফায় যে 6টি সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে সেগুলো নিয়ে সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছে সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা। যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে ঘোর আপত্তি আছে খোদ নির্বাচন কমিশনের। জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট তো সরকারি আমলারা আমলই নিচ্ছে না। চতুর্থ কারণ, নিজের মতো করে ইতিহাস তৈরি করা। মুরসি ক্ষমতায় আসার পর রিসেট পাটনের চাপ দেওয়ার কথা বলেননি, তবে মিশরের ইতিহাসে জোর করে ব্রাদারহুডের ভাষা লেখাতে চেয়েছিলেন। বাংলাদেশেও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অনেক কিছু বদলে ফেলার চেষ্টা আমরা দেখছি। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো চোখের সামনে ধ্বংস করা হলেও অন্তর্বর্তী সরকারের ভূমিকা দেখেও না দেখার মতো ভান করা। 7ই মার্চ এবং সংবিধান দিবস বাতিল করে এরই মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। সবশেষ বিতর্ক হলো মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার অবদানকে খাটো করে আইন পাশ করার উদ্যোগ নেয়া। পঞ্চম কারণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। ঠিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মতোই মিশরের মুরসি সরকারও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লেজে গোবরে অবস্থা করে ফেলেছিল। মুরসির পুলিশ প্রধান তখন দেশের নাগরিকদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদের করতে বলেছিলেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাংলাদেশেও পুলিশেরা কর্তা ব্যক্তি ঈদের ছুটির সময় নাগরিকদেরকে নিজেদের বাড়ি ঘরের নিরাপত্তা নিজেদেরকেই নিতে বলেছেন। চমকপ্রদ আরেকটি মিল হলো নারী নিপীড়ন। মুরসি 1 বছরের শাসনে উগ্রপন্থীদের হাতে দেশটির নারীদের অসম্মান ও নিপীড়ন বেড়ে গিয়েছিল। বাংলাদেশেও যে নারী নিপীড়নের ঘটনা বাড়ছে তা বলাই বাহুল্য। ষষ্ঠ কারণ, আন্তর্জাতিক চাপ। মুরসি নির্বাচিত হওয়ার পরপরই তার পক্ষপাতমূলক আচরণের কারণে আরব বসন্তের সমর্থন দেয়া বিদেশি বন্ধুদের একে একে হারিয়ে ফেলেছে। সবচেয়ে বড় বিপদ দেখা যায় পার্শ্ববর্তী আরব দেশগুলোর বিরোধিতার মুখে পড়ে উগ্রপন্থীদের প্রশ্রয় দেওয়ার কারণে। একইভাবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি ডক্টর ইউনূস এরই মধ্যে তার অনেক আন্তর্জাতিক মিত্র হারিয়েছেন। বাইডেনের পরাজয়ের পর ভারতের পক্ষ থেকে চাপ আরো বাড়ছে। সবশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, সেনাবাহিনীর সাথে ইচ্ছাকৃত বিরোধ তৈরি করা। গবেষণা প্রতিবেদনগুলো বলছে মুরসির ধারণা ছিল সেনাবাহিনীর সাথে তার দলের একটা বিরোধ তৈরি করতে পারলে জনগণ সেনাবাহিনীকে ভুল বুঝবে এবং তাদের বিরুদ্ধে রাস্তায় নামবে, তার ক্ষমতা পাকাপোক্ত হবে। দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ইস্যুতে আমরা দেখলাম ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ দল এনসিপির নেতারা সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের আদা জল খেয়ে নেমেছেন। কিন্তু স্টেট অ্যাক্টরের সাথে নন স্টেট অ্যাক্টরের বিরোধ শুধু মিশর নয়, আরব বসন্তের কোনো দেশে সুফল বয়ে আনেনি। দর্শক, এই 7টি কারণের জন্য মাত্র 1 বছরের মাথায় মিশরের ট্রাজিক পতন ঘটেছিল একটি সফল বিপ্লবের। এরপর থেকে গত 12 বছর ধরে হোসনি মোবারকের মতো আরেক সামরিক কর্মকর্তা জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসির কর্তৃত্ববাদী শাসন দেখছে মিশরবাসী। শুধুমাত্র মুরসির উচ্চালের কারণে আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে অনৈক্য আর বিশ্বাসহীনতা দেখা দিয়েছিল, যেমনটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও। মুরসি বহুবার বলেছিল সবাইকে নিয়ে নতুন দেশ করবেন, কিন্তু বাস্তবে তৈরি করতেন বিরোধের দেয়াল। বাংলাদেশেও জুলাই আন্দোলনকারীদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব, অবিশ্বাস এবং অভ্যুত্থানের নেতৃত্ব শুধুমাত্র নিজেদের করে নেয়ার যে প্রতিযোগিতা, তার পরিণতি হয়তো মিশরের মতো ট্রাজিক পরিণতির দিকে নিয়ে যেতে পারে।
এভাবে চলতে থাকলে এটি আর সম্ভাবনা কিংবা আশঙ্কায় সীমাবদ্ধ থাকবে না, অবশ্যই ঘটবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।